বারান্দায় রোদ্দুর, আমি আরাম কেদারায় বসে দুপানা চাই রে। গরম চায় চুমুক দিই, আমি খবরের কাগজ নিয়ে বসে পাতা উল্টাই রে। আমাদের খুব প্রিয় একটি গান। বাঙালির আড্ডায় চা থাকবে না, এটা হতেই পারে না। সাথে যেমন থাকে মুখরোচক গল্প, তেমন আজ চায়ের সাথে আরো ভালো লাগছে চায়ের পারফেক্ট পার্টনার সানফিস্ট মারি লাইটের এই বিস্কিট। আজকে আমার বাড়িতে আপনার সবাই অতিথি, গরম গরম চা দিয়ে শুরু হলো অতিথি আপ্যায়ন, সাথে রয়েছে সানফিস্ট মারি লাইট। চলুন সবাই মিলে আমরা আমাদের পর্ব শুরু করি, আসুন সবাই। নমস্কার, ওয়েলকাম টু দিদি নাম্বার 1 সিজন 8, co-powered by Sunfeast Marie Light, Vivel Glycerin Soap এবং চার্মিস। কসমেটিক পার্টনার আইটেক্স ড্যাজলার, জুয়েলারি পার্টনার এইচ দত্ত জুয়েলার্স, স্পেশাল পার্টনার কুচিরা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং অলিভ অয়েল। মালা ব্যানার্জি। নমস্কার রচনা, আমি উত্তরপাড়া থেকে আসছি। আমার একটি বুটিকের ব্যবসা আর ক্যাটারিংয়ের ব্যবসা করে স্বামীর পাশে সংসারে দাঁড়িয়ে ছেলেকে কি করে মানুষ করেছি তারই গল্প করব বলে এসেছি। শুনবো আপনার সব গল্প। মালতী। দেবযানী চৌধুরী। নমস্কার রচনা, আমি মৌলালি থেকে এসেছি। আজ তোমার সাথে কিছু ভালো মন্দ গল্প করব বলে তোমাকে আজ শোনাবো তোমাকে। শুনবো আপনার কথা। জ্যোতির্ময়ী মুখার্জি। নমস্কার রচনা, আমার 65 বছর জীবনের ঝড় ঝঞ্ঝা অনেক গিয়েছে, তাকে কিভাবে বরণ করে এবং কেন এখনো হাসি মুখে চলছি, এটাই তোমার কাছে আজকে গল্প করতে এসেছি। আচ্ছা। আমি পূর্ব বর্ধমানের জাহানগর গ্রাম। আচ্ছা, এরপরে আছেন অলকা মজুমদার। নমস্কার রচনা, আমি মৌলালি থেকে এসেছি। আমি আয়ার কাজ করি। আয়ার কাজ করে আমি কিভাবে সংসারটাকে দাঁড় করিয়েছি সেই গল্প করতে এসেছি। শুনবো আপনার কথা। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা। ভিভেল গ্লিসারিন সোপ প্রেজেন্টস দিদি নেভার জয়পুর। এই রাউন্ডে যিনি হায়ার স্কোর হবেন তিনি পেয়ে যাবেন ভিভেল গ্লিসারিন সোপের তরফ থেকে গিফট হ্যাম্পার। প্রথমে আমরা মালাদির সাথে কথা বলবো। আপনি ক্যাটারিং এর ব্যবসা করেন? হ্যাঁ। তার সাথে বুটিকও আছে? হ্যাঁ, আমাদের বিজনেস ছিল ভালোই। শ্বশুরবাড়ি পিভিসির বিজনেস ছিল, তো পারিবারিক দাদার সঙ্গে প্রবলেম হতে আমার হাজব্যান্ডকে মানে আলাদা করে দেয় আর কি, শ্বশুরবাড়ি থেকে। হ্যাঁ, তো বেকার হয়ে গেছিলো। তখন আমি কি করব, এদিকে ছেলেকে স্কুলে পড়াতে হবে, বাইরে গিয়ে কাজ করতে পারছি না। তখন আমি ভাবলাম যে তো হাতের কাজ জানি, ওই জন্য বাড়িতে আমি ওপরে থাকতাম আর নিচে বুটিকের এটা করেছিলাম। তখন তো আমার অত পয়সা ছিল না, তখন আমি আমার যে সমস্ত শাড়িগুলো ছিল আর কি কাজ করা, ওই সেগুলো ডিসপ্লে করে আমি ওই ঘরটা খুলে বসতাম। তারপরে সবাই অর্ডার দিত, তখন মজুরিটা পেতাম। এই করতে 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 আস্তে আস্তে তখন ব্যবসাটা আমার বাড়ে। ওই করেই ছেলেকে লেখাপড়া শিখিয়েছি, কনভেন্টে পড়াশোনা করিয়েছি। আর রান্না আমার একটা ফ্যাশন ছিল, তো ওই পয়সা ছেলেকে মানুষ করতে পারছিলাম না বলে ওই তখন সাইডে ওই হোম প্যাক প্রথমে শুরু করেছিলাম। তো সবার খেয়ে ভালো লেগেছিল, তো সবাই ওই ছোট ছোট আগে অর্ডার দিত আমাকে। ওই কারোর জন্মদিন, কারোর বিবাহবার্ষিক, এরকম করে পাড়ায় ব্যাংকে প্যাকেট সিস্টেম দিতাম। তারপরে আস্তে আস্তে আমি ক্যাটারিংয়ের মানে ব্যবসা আরম্ভ করি আর কি, আর এদিকে বুটিকটাও চালাই। তারপরে এই করে ছেলেকে মানুষ করেছি, বড় হয়েছে ছেলে, ওকে হোটেল ম্যানেজমেন্ট পড়িয়েছি, আমি বিয়ে দিয়েছি, আবার একটা নাতিও আছে। তারপর দিল্লিতে চাকরি পায়, তো আমরা ওই কর্মসূত্রে আমরা সবাই দিল্লিতে চলে যাই উত্তরপাড়া থেকে আর কি। তো আমি দিল্লিতে যেহেতু আমি হাতের কাজ জানতাম, তো ওখানে একটা বুটিক আমাকে কাজে নিয়েছিল আর কি, ওখানে কাজ করতাম আমরা। 7 বছর পরে উত্তরপাড়ায় আমার পুরনো বাড়ি ছিল, সেটা ফ্ল্যাট হয়েছে আর কি, তো সেইটা দেখতে এসেছি। আসার 2.5 মাস পরে আমার হাজবেন্ড মারা যায়। এবার আমি ভেঙে পড়েছি, কি করব। তো বুটিকটা এখানে বন্ধ ছিল কিছুদিন, তো এখন তো এখানে চলে এসেছি, এখানে আবার নতুন করে টাইম পাস হচ্ছে না, আর এখন বয়সটাও বেড়ে গেছে, এখন আগের মতো অত খাটতে পারছি না। তো এখান থেকে মাল মানে করে ওখানে দিল্লিতে দিই, সাপ্লাই দিই, আর এখানে একটা শোরুম করেছি। আর ওই ক্যাটারিংয়ের বিজনেসটা, ওই ক্যাটারিং করে আমি পারছি না, কিন্তু আমার কিছু কিছু স্পেশাল মেনু আছে যেটা আমি বাড়ি থেকে রান্না করে, মানে কারণ সেই হাতটা তো এখনো রয়েছে। হ্যাঁ, সবাই আমার বন্ধুবান্ধব বলছে তুই কেন বসে থাকবি, তুই এরকম করে আছিস, এত অ্যাক্টিভ ছিলি, তো সেই জন্য ওইটা দিই। ক্যাটারিংটা আর করতে পারছি না, এখন বয়সও বেড়ে যাচ্ছে। তো মানুষ জানতে পারে কি করে যে আপনি ভালো রান্না করছেন বা আপনি এরকম অর্ডার নেন? 85 থেকেই তো আমি তখন ক্যাটারিং করতাম, হোম প্যাক করতাম, সবাই জানে তো। তারপরে বুটিক ছিল, সব বন্ধু বান্ধব সার্কেল ছিল। এতদিন তো ব্রেক ছিল, আপনি ছিলেন না এখানে? হ্যাঁ, ছিলাম না তো। এবারে আসার পরে তো হাজবেন্ড মারা যেতে সবাই আমার বাড়িতে এসছে, তখন সবাই আমাকে বলছে তুই বস থাকিস না, তুই আবার চালু কর।
তো টাইমও পাস হবে। মানে বন্ধ হওয়া বিজনেসটা নতুন করে শুরু করলে? হ্যাঁ, কিন্তু আমি দিল্লিতে করেছি কাজ, একটা বুটিক সংস্থা আমাকে নিয়েছিল, যেহেতু আমি হাতের কাজ জানতাম আর কি, সেই জন্য ওখানে করেছি। এখন তারা আমার এখান থেকে মাল আমার থেকে নেয়, আমি করে 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 পাঠাই আর কি। ভালো লাগলো মালাদি পরিচয় হয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঠাকুরের কাছে এটাই প্রার্থনা। তুমিও ভালো থাকবে। থ্যাংক ইউ। এই বয়সেও আপনার এত ইনোভেশন আছে এবং এনার্জি আছে এবং আপনি এগিয়ে যাচ্ছেন, সেটাই আপনাদের থেকে শেখার সকলে। এবার দেখবো কি খেলা আসছে সকলের জন্য। শীতকাল মানেই আমাদের চামড়া শুষ্ক হয়ে যায়, ত্বককে আমাদের ময়শ্চারাইজ রাখার জন্য এই শীতকালে আমরা সবাই ইউজ করব ভিভেল গ্লিসারিন সাবান, কারণ এর মধ্যে রয়েছে গ্লিসারিন এবং আলমন্ড অয়েল। একটা কিছু এক্সট্রা আমাদের জীবনে আমরা সব সময় যদি পাই তাহলে আমাদের ভীষণ আনন্দ হয়। ঠিক সেই রকম ভাবেই এই শীতকালে স্নানের সময় ভিভেল গ্লিসারিন সোপ সব রকম দিক থেকে আমাদের জন্য এক্সট্রা বেনিফিট দেয়। 3টে ভিভেল গ্লিসারিন সোপের সাথে একটা এক্সট্রা সাবান সম্পূর্ণ বিনামূল্যে। আজকের খেলাটা এই ভিভেল গ্লিসারিন সোপ নিয়ে। এই যে 3টে সাবান এখানে রাখা রয়েছে এবং তার সাথে রয়েছে সোপ কেস, সাবানগুলো রাখার বাক্স, তার সাথে রয়েছে একটা এক্সট্রা সাবান, তার সাথে একটা সোপ কেস। প্রথমে এই 3টে সাবানকে ভালো করে একটা একটা করে খুলবে, খুলে সাবানটা বার করে ওই সোপ কেসের মধ্যে ঢুকিয়ে সোপ কেসটা বন্ধ করতে হবে। এই 3টে হয়ে যাওয়ার পরে সামনে গিয়ে ওই এক্সট্রা সাবানটাকেও খুলে তার সাবানটাকে সোপ কেসের মধ্যে রাখতে হবে। এই পুরো খেলাটা যে সবার আগে শেষ করবে সে 20 পয়েন্টস, তারপরে 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। প্রথমে খেলতে আসছেন মালাদি। স্টার্ট। আগে সাবানটা বার করে নিন বাক্স থেকে। বাহ, খুব ভালো। পরেরটা। এবার ওটা এক্সট্রা সাবানটা। মালাদি খেলাটা শেষ করেছেন 52 সেকেন্ডে। আর আপনার জন্য আমাদের সকলের তরফ থেকে এই ভিভেল গ্লিসারিন সাবান, এখন থেকে রোজ এটা ব্যবহার করবেন। মালাদি, আপনি একা হাতে ক্যাটারিং করছেন, শাড়ির ব্যবসা করছেন, সংসার সামলাচ্ছেন, সব কিছু করছেন। আপনি হলেন চার্মিস মাল্টিপারপাস দিদি, তাই আপনার জন্য চার্মিসের তরফ থেকে এই সুন্দর গিফট। থ্যাংক ইউ। দেবযানীদি, অনেক ভালো মন্দ গল্প শোনানোর আছে আমাকে। হাজব্যান্ড আর ছেলে নিয়ে আমার সংসার। তারপর ছেলের বড় হলো, বিয়ে থা করলো, কিন্তু সে অবাঙালি, মারোয়ারি। কিন্তু তাকে দেখলে বুঝতে পারবে না তুমি যে সে মারোয়ারি মেয়ে। বউ আমার খুব ভালো হয়েছে, খুব মানে সোবার, ভদ্র এবং খুব সুন্দর। তারপর কর্মসূত্রে ও ব্যাঙ্গালোর চলে যায়। কে ছেলে? ছেলে বউ দুজনেই চাকরি করে। তা আপনার যখন প্রথম আপনাকে ছেলে বললো যে অবাঙালি মেয়েকে বিয়ে করবে, তখন আপনার আপত্তি ছিল না? প্রথমে একটু ইয়ে ছিল আসলে, ওরা তাড়াতাড়ি বিয়ে করার জন্য। তারপর বিয়ে হওয়ার পর আমার বউকে দেখে আমি খুব প্লেসড, মানে কি বলবো, মানে খুব দারুণ, মানে বোঝাই যায় না যে ও অবাঙালি মেয়ে, যে মারোয়ারি মেয়ে। তারপর 2015-তে আমার হাজবেন্ডের একটা বিরাট মানে অ্যাক্সিডেন্ট বলতে মানে ওনার পায়ে অপারেশন হয়েছে। অপারেশন হলে ওর পায়ে স্ট্রেন বসানো হয়েছে। লোকের বুকে স্ট্রেন বসে, ওনার পায়ে ওনার আর্টারি ব্লকড হয়ে গিয়েছিল, লোয়ার পোর্শন পুরো ব্লকড হয়ে গেছে। মোটামুটি সে এমনি সব ঠিক সবই পারে, তবে ডাক্তার ওনাকে বলেছে যে কন্টিনিউয়াসলি হাঁটতে। তারপরে আমার লাইফটা হলো খুব মজার। আমরা জায়াবু কাম ভাসুর, সে ডাক্তার। 2 বোন 2 ভাইকে বিয়ে করেছে? 2 ভাই 2 বোনকে বিয়ে করা হয়েছে। লাস্ট ইয়ার আমার একটা মানে নিজের বোকামি বলছে, আমার বাড়িতে ঘরবাড়ি রং হয়েছে, আলমারিও রং হয়েছিল। সেই সময় আমি আলমারিটা অগোছল হয়ে আছে বলে একা রয়েছি, তো ওকে হাঁটতে বলেছে। আমার হাজব্যান্ড হাঁটতে বেরিয়ে গেছে রোজ, আর আমি সেই আলমারিটাকে, ছোট একটা টুল ছিল, টুলের ওপর উঠে গোছাতে গেছি। তারপর ওই টুলটা ছোট, তাতে হাত পাচ্ছি না, আলমারির ডিপটা অনেক দূর। তখন আমি একটা বড় প্লাস্টিক টুলের ওপর উঠেছি। উঠে যেই না উঠেছি, টুলটা ভেঙে আলমারিটা পুরো আমার ঘাড়ের ওপর, আর আমি আলমারির তলায়।
বন্ধ হয়ে আসছে, কেউ বাড়িতে নেই রাত্রি 7:30টার সময়। প্রত্যেকের কাছে চাবি থাকে, হাজব্যান্ডের কাছে চাবি থাকে, আর কাজের লোকের কাছেও থাকে, রাত্রিবেলা আসে রুটি ফুটি করতে। তারপর ওরা বাড়িতে ব্যাক করার পর তারপর আমার হাজব্যান্ড এক বন্ধুকে ডাকলো, 3 জনে মিলে আলমারিটাকে তুলে আমাকে বার করলো। আমি কোনো রকমে উঠলাম, উঠে মানে সঙ্গে সঙ্গে দাদাকে ফোন করে, মানে ওর দাদা মানে আমার ভাসুর, এতক্ষণ ধরে আলমারি তলায় মানে হাপুস হুপুস করছে, খানিকটা একটু বার করা ছিল নাকটা বলে, তাই এরকম মানে বেরোতে পারছি না, আলমারিটা তো ঘাড়ের উপর পড়ে আছে। তারপর এক্সরে করা হলো, নাম্বার 1 আমার ফ্র্যাকচার, ঘাট থেকে এই পর্যন্ত একটা বিরাট বেল্ট আছে, বাঁধা ছিল 4 মাস। 4 মাস পর আমি একটু যখন সুস্থ হলাম, তারপর বলে হ্যাঁ আপনি এবার বেল্ট খোলা হলে আপনি এবার করবেন, হাঁটাহাঁটি করতে পারবেন। আমি ওপর নিচ তখন করতে আরম্ভ করলাম। তারপর আমার হাজব্যান্ড 14ই ডিসেম্বর একটা গাড়ি কিনলো, তো আমাকে বললো গাড়ির পুজো দিতে যাব, তুমি যাবে? আমি তো আমার শখ হলে হ্যাঁ আমি যাবো, আমি রাত্রিবেলা চলো, কোনো অসুবিধা। রাত্রে গেলাম দুজনে, মা কালী দর্শন করলাম ভালো করে। তারপর আমি হাঁটতে তখন না খুব স্লো, আস্তে আস্তে হাঁটতাম। তো ও বললো গাড়িটা অনেক দূর তো রয়েছে, ঠাকুরমশাইকে নিয়ে পুজো করতে গেলে আমি বললাম যে আমি আস্তে আস্তে হাঁটছি, তুমি আগে চলে যাও, ওখানে গাড়ি চলে না, সাইকেল টাইকেলেও চলে। পর সাইকেলের ওই ছোট বাচ্চাগুলো সাইকেল নিয়ে যাচ্ছে, আমি তো দেখতে পাচ্ছি না, সাইকেলের মধ্যে আবার ডবল ক্যারি করেছে আরেকটাকে। আমি নর্মাল হাঁটতে, আমি জানি যে প্লেন কেউ গাড়ি ঘোড়া নেই, আমি যাচ্ছি, পেছন থেকে আমাকে এমন ধাক্কা দিল ওই জায়গাটা, আমি পুরো ডিগবাজি খেয়ে একদম আবার পড়লাম, পড়ে আর আমার হাজব্যান্ড এগিয়ে চলে গেছে, সে তো বুঝতে পারছে আস্তে আস্তে হাঁটবো, আমি আসছি। আমি অঝরে কান্নাকাটি আরম্ভ করেছি, আমি পাচ্ছি না। তখন ওরাই দুজন, একজন একটা তুলেছে, আরেকজন ওর মাকে ডেকে তুলেছে। আমার বলছে চুপ চুপ, কিছু বলিস না, এক্ষুনি আবার বলবে। আমাকে ধরতে নিয়ে গিয়ে বলছে ওই যে কাকুটা যাচ্ছে, ওই কাকুটাকে ডাক, ওই কাকুটাকে ডাক। তারপর ও হঠাৎ দেখছি যে আমি কাঁদছি, আমার কাছে কি হয়েছে, আমি আবার পড়ে গেছি। কোনো রকমে তুলে আমাকে গাড়িতে বসালো, আবার বেড রেস্ট, পা ফুলে ঢোল, আবার আমাকে 2-3 মাস ওরকম রেস্টে থাকতে হলো। তারপর থেকে আমি প্রতি সিজন 1 থেকে চেষ্টা করছিলাম যে দিদি নাম্বার 1-এ আসবো, দিদি আউট, কিন্তু এক মুহূর্ত আমি কোনো দিন আজ পর্যন্ত ফোনে লাইন পাই না। আমি রেগুলারই দেখি। তারপর কপাল জোরে আমার পাড়া থেকে এবার চেষ্টা করে যে আমি যে এখানে দাঁড়িয়ে আছি, আমি নিজেও মানে স্বপ্নেও ভাবতে পারছি না আমার কিরকম, মানে এখন আপনার শরীর কেমন? এখন এমনি ভালো আছে, কিন্তু এটা কতদিন আগের ঘটনা? মানে এটা তো 19 চলছে, গত বছরে 18ই জুলাই হয়েছে, তারপর 14ই ডিসেম্বর হয়েছে। তা এখন ছেলের বউ কি ব্যাঙ্গালোরে? যে কোনো অকেশন বা কিছু হলেই ও ঠিক চলে আসে, ঠিক কালকেই ওরা দুজনে এসেছে। তো বৌমা এখন যে আপনার সঙ্গে থাকে, বাঙালি রান্না ঠান্না করে খাওয়ায়? করতে পারে ভালো মন্দ অনেক কিছু, আর খুব মানে আসলে ও তো নিরামিষ ভোজি, ওরা পেঁয়াজ রসুন একদমই খায় না, তাই জন্য মাছটা করতে পারে না। তো মাংসটা এখন শিখেছে, ব্যাঙ্গালোরেতে আমার ছেলেদের জন্য মাংসটা করা শিখে, মাংস রান্না করতে ভালোই পারে। তাহলে বৌমা কি মারবাড়ি খানা বানিয়ে খাওয়ায়? হ্যাঁ, ও বড় টিয়ে করতে পারে, ওদের চিল্কা, উপমা, আমরা যেটা বলি হয় পোহা বলে। ভেরি গুড। কি নাম বৌমার? আচল চৌম্বাল চৌধুরী। ওই যে শাশুড়ি তো খুব প্রশংসা করছে তোমার। হ্যাঁ, সেটাই দেখছি। বাংলা ভালো বলতে পারো একদম? এখানেই বর্ন অ্যান্ড ব্রট আপ। তো শাশুড়ি মা তো খুব তোমার সঙ্গে ভালো কথা বলছে। শাশুড়ি মা কেমন? আমার হাজব্যান্ডের নাম অয়ন। আমার কোনোদিন অয়নের মাকে অয়নের মায়ের মতো লাগেনি। মানে উনি ছোটদের সাথে ছোটদের মতো হয়ে থাকেন, বড়দের সাথে বড়দের মতো হয়ে থাকেন, মানে যেটাকে বলে না মেনি শেডস অ্যান্ড মেনি কালার্স। তো ওনার সাথে তুমি ওই ভার্সেটালিটিটা পাবে। তো দের ইজ নেভার আ ডাল মোমেন্ট ওনার সাথে, তুমি সবসময় এনজয় করবে। ভেরি জোভিয়াল। তুমি দেখতেই পারছো, শি ইজ এক্সট্রিমলি ফুল অফ লাইফ। তাই তো। আর যে কোনো পরিস্থিতিতে মানে উনি জানেন কি কিভাবে নিজেকে সামলিয়ে, ফ্যামিলিকে সামলিয়ে, খুব ফ্যামিলিকে নিয়ে প্রোটেক্টিভ। তো মানে আমি যতটা আমার মায়ের থেকে শিখেছি, আই থিঙ্ক আমি ততটাই শাশুড়ি মায়ের থেকেও শিখেছি। কতদিন হলো বিয়ে হয়েছে? এই নভেম্বরে 8 বছর হবে। অল দ্য বেস্ট আঞ্চল, ভালো থেকো। থ্যাংক ইউ। দেবযানী দি ভালো থাকবেন, এবার একটু সাবধানে থাকবেন। এইবার আপনাদের সামনে সুযোগ এসেছে দিদি নাম্বার 1-এর অডিশনে সরাসরি চলে আসার। আপনার চার্মিস খুশির মুহূর্তের স্টোরি লিখে পাঠান নিচের এই অ্যাড্রেসে, তাহলে আপনি সুযোগ পেয়ে যাবেন দিদি নাম্বার 1-এর অডিশনে সরাসরি আসার। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই সানপিস মারিলাইট, ভিভেল গ্লিসারিন সোপ এবং চার্মিস। কসমেটিক পার্টনার আইটেক্স ড্যাজলার, জুয়েলারি পার্টনার এইচ দত্ত জুয়েলার্স, স্পেশাল পার্টনার কুচিরা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং অলিভার। এইবার খেলতে আসছেন দেবযানী। স্টার্ট।
ক্লেন্সে। আর এইটা আপনার জন্য এখন থেকে রোজ ব্যবহার করবেন, হ্যাঁ, আপনার স্কিন আরো সুন্দর হয়ে যাবে। এবার আমরা কথা বলবো জ্যোতির্ময়ী মুখার্জির সাথে। 65 বছরের গল্প শোনাবেন। প্রতিকূলতার মধ্যেই বড় হয়েছি। নানান রকম আর্থিক সংকট ছিল, বাবার একটু উদাসীনতার জন্যে ক্লাস 9-এ পড়া স্টপ হয়ে গিয়েছিল। তারপরে যাই হোক টিউশনি করে আমি মোটামুটি ইউনিভার্সিটি অবধি পড়ে বিয়েও পার্ট 1 দিয়েছি। এটা 76-এর কথা বলছি। 77-এর ডিসেম্বরে বাবা হঠাৎ মারা গেলেন। আমরা 9টা ভাই বোন, আমি বড়, আমার পরে ভাই দুজনে। যাই হোক আমরা টিউশনি করতাম, আগেও করতাম, আর পরে আরও মানে বেশি করে করে সংসারটাকে টিকিয়ে রাখার চেষ্টা করেছি এবং প্রত্যেক ভাই বোনকে যতদূর লেখাপড়া শেখানোর যে যেরকম শিখতে পারে। এবং প্রত্যেকের আমাদের একটা লক্ষ্যই ছিল যে আমাদের পড়াশুনো করতেই হবে, এবং প্রত্যেকেই যাই হোক লেখাপড়া শিখে মানুষ হয়েছে এবং আজকে সবাই একটা ভালো জায়গায় ভালো পজিশানে রয়েছে। যাই হোক আমার ভাইরা আমাকে বিয়ে দিয়েছিল। আমার বাবা যখন মারা গেছেন আমার তখন 23 বছর বয়স। 30 বছর বয়সে ভাইরা আমাকে ভালো ছেলে দেখে বিয়ে দিয়েছিল। 5 বছর পরে আমার হাজব্যান্ড মারা গেছে, 5 বছর 1 মাস পরে। আমি তখন বাপের বাড়িতে ফিরে এলাম। ফিরে এসে আমি খুব ভেঙে পড়েছিলাম সেই সময়, কারণ 89 হাজব্যান্ড মারা যাওয়ার আগের বছর 88 আমার 2টো বাচ্চা মিসক্যারেজ হয়েছিল। তো আমি খুবই ভেঙে পড়েছিলাম সেই সময়, মানে বাঁচার আশাটাকে হারিয়ে ফেলছিলাম। সেইখান থেকে আবার ব্যাক করলাম, মানে আমার ভাই বোনের মুখের দিকে তাকিয়ে আমি আবার ফিরলাম আস্তে আস্তে। মামা বললেন যে দেখ এরমভাবে তুই বসে বসে এরম পাগল হয়ে যাবি, তুই যা চাকরিটা জয়েন কর গিয়ে। তখন আমি আরও 1 বছর দেরি করে চাকরিতে জয়েন করলাম। আজও সেই ভাই বোন করেই দেখে যাচ্ছি, ভাই বোনই আমার সব। তারপরে হলো কি মাঝখানে আমার 2010 সালে ক্যান্সার ধরা পড়লো। অসুস্থতা কবে ধরা পড়লো? আমার 55 ইয়ার্স তখন ধরা পড়েছে। সেও আমি টাটা মেমোরিয়াল ট্রিটমেন্ট করে এখন ফলো আপে আছি। এই চলছে আর কি এইভাবেই। তা এখন আপনি আছেন কার সাথে? আমি ভাই বোনের সঙ্গেই থাকি। আচ্ছা, ভাই বোন আপনাকে নিশ্চয়ই দেখাশোনা হ্যাঁ, করে। ভাই বোন দেখাশোনা করে। তো আমি বলছি এগুলোকে আমি কোনো গ্রাহ্য করিনি। আমার হার্টের 2টো আর্টারি ব্লক ধরা পড়েছে। 2010 সাল হচ্ছে আমার মেমোরেবল ইয়ার, কারণ সেই সময় আমার বাঁ চোখ একদম অন্ধ হতে বসেছিল। চোখকে ফেকো করলাম 10 সালের জুনে, আর জুলাইয়ের শেষে ধরা পড়লো বায়োপসিতে ক্যান্সার। চোখ অপারেশন করতে গিয়েই দেখা গেল হার্টে ব্লকেজ আছে, প্রেশার হাই আছে, সবসময় 2টো ট্যাবলেট নানান রকম আছে, কিন্তু আমি ওগুলোকে গ্রাহ্য করি না। আমি নিজে সব কাজ করি এইভাবেই। মানে আমি এটাকে ভুলে থাকার জন্য এবং ফিট থাকার জন্য যে রোগ কতটা আমাকে কাবু করতে পারে দেখি বলে আমি কাজ করে যাই এখনও বুঝি। তাই তো, কিন্তু সেটা করেন বলে দেখুন আজকে এত রোগ হওয়ার পরেও আপনি এখানে হাসি মুখে দাঁড়িয়ে আমাকে গল্পগুলো বলছেন। আপনি ততটা সুস্থ বলেই তো এখানে দাঁড়িয়ে আছেন। আমি তো বললাম কেন, আমার ভাই বোনের মুখ থাকে। এবার আমার সবসময় আমার ভাই বোনের জন্য চিন্তা, আমার নিজের জন্য আমি চিন্তা করি না। কারো কিছু অসুখ হলে, বোনের ছেলে, ভাইয়ের মেয়ে এসব অসুখ হলে না আমি ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়ি, কারণ আপনি তাদের সাথেই সবসময় আছেন না। তো হ্যাঁ, আমার একটু মায়াটা বেশি, কিন্তু আমার জন্য আমি চিন্তা করি না। বড় ছিলাম তো, আর মায়ের পরেই বড় দিদি হয়, আমার সেরকমভাবেই চলছে। এবং আমি মানে বলছি তো আমরা, আপনি মায়ের মতনই সবাইকে দেখেছেন। দেখেন এখনও বলছি তো, এখনও আমার কারো কিছু হলে আমি ভীষণ টেনশন হয়ে যায়। আমার নিজের জন্য টেনশন হয় না। আপনার নিজের রোগটা নিয়ে ভাববেনই না। আপনি যেরকম ভাবে চাচ্ছেন এরকম ভাবে জীবনে এগিয়ে যান, হাসি খুশি মজায় থাকার চেষ্টা করুন পরিবার পরিজন সবাইকে নিয়ে, তাহলেই দেখবেন সুস্থ আছে। হ্যাঁ বলছি, ওরাও আমাকে প্রচণ্ড সম্মান করে এবং ভালোবাসে। ভালো থাকবেন জ্যোতির্ময়ী দি, ভালো লাগলো পরিচয় হয়ে কথা বলে। আসছে দিদি নাম্বার 1 গ্র্যান্ড অডিশন। চোখ রাখুন জি বাংলা এবং জি বাংলা এইচডিতে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই সানফিস্ট মারিলাইট, ভিভেল গ্লিসারিন সোপ এবং চার্মিস। কসমেটিক পার্টনার আইটেক্স ড্যাজলার, জুয়েলারি পার্টনার এইচএ দত্ত জুয়েলার্স, স্পেশাল পার্টনার কুচিরা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং অলিভার। এবার খেলতে আসছেন জ্যোতির্ময়ী দি।
আগে বক্সটা খুলে নিন। দুটো দিক ধরুন। হ্যাঁ, জ্যোতির্ময়ীদের টাইম 1 মিনিট 50 সেকেন্ড। দিদি, ভিভিল গ্লিসারিন সাবান আপনার জন্য। থ্যাংক ইউ। অলকাদির সাথে কথা বলবো। আয়ার কাজ করেন আপনি। আমার বাবা মা খুব গরিব ছিলেন, হ্যাঁ, আমাকে ছোটোবেলায় আর কি বিয়ে দিয়ে দেয় আর কি। আমরা 3 ভাই বোন ছিলাম, 2 ভাই 1 বোন, আমি বড়। আমার খুব ছোটোবেলায় বিয়ে হয়ে যায়। আমার স্বামীর একটু বয়স বেশি ছিলেন আর কি। 4টে ছেলে মেয়ে হওয়ার পরে আমার স্বামী অসুস্থ হলেন। তা হসপিটালে যেতে সেতে দেখাতে ধরা পড়লো ক্যান্সার। 6 মাস বাদে আর কি উনি মারা গেলেন। উনি বেশি দিন বেঁচে ছিলেন না, 14 বছর মাত্র। তখন আপনাকে 4টে বাচ্চাকে মানুষ হ্যাঁ, করতে হচ্ছে। 4টে বাচ্চা মানে খুবই ছোট। আমার বড় মেয়ে তখন মাত্র 9 বছর বয়স। তারপরে পর আর কি খুবই ছোট। আমি ভাড়া বাড়িই থাকতাম, আমার স্বামীর কিছু ছিল না। তখন কি করব, তখন আমি ওদেরকে আমার মামার বাড়ি রেখে আমি আর কি আয়ার কাজে বেরিয়ে পড়লাম। নাইটে কাজ করতাম, ওরা দেখতো টেকতো। আমার ছেলে মেয়েও খুব বাধ্য ছিলেন। তারপরে আমার ছেলে মেয়ে বড় হলো। 3 মেয়ে আমার, 3 মেয়ের বিয়ে থা দিলাম। অল্প একটু করে সব লেখাপড়া শিখিয়েছি। একটু জায়গা কিনলাম, ছেলেরও বিয়ে দিলাম আর কি তারপরে জায়গা কেনার পরে। আর এখনও আমি আর কি কাজ করি আর কি। এখন আমি যাওয়া আসা করতে পারি না। এখন আমি আপাতত মৌলালিতে বেশ কয়েক বছর আর কি কাজ করছি। তা আপনাকে দেখাশোনা করে ছেলেমেয়েরা? হ্যাঁ, আপনার সঙ্গে থাকে ছেলেমেয়েরা? আমি আর কি থাকি না, কেননা বসে থেকে কি হবে বলুন, বসে গেলে তো বসেই যাওয়া হবে। সেই জন্য আর কি আমি আর কি যাওয়া আসা করি। কিন্তু আপনার তো বয়স বাড়ছে। শরীরটা ভালো রাখার জন্য কাজ করা। মাসে মাসে ওর বাড়ি যাই, যখন যার বাড়ি যাই 1 সপ্তাহ করে থাকি। আমার ছেলে মেয়ে খুবই বাধ্য, আমার বৌমাও খুব ভালো। ছেলে মেয়ে খুবই আর কি আমার খুব কেয়ার করে। তো এখন আপনি আয়ের কাজ করেন, বাচ্চা দেখেন নাকি বয়স? হ্যাঁ, বাচ্চা। আমি আগে রুগীর কাজ করতাম, ওই সেন্টারে থেকে যেতাম। এখন আর কি একটা ধরা বাঁধা এই মৌলালিতে একটা আয়ার কাজ আর কি বাচ্চা দিই, ওখানেই এখন থাকি। যখন প্রথম শুরু করেছিলেন তখন আপনার বাচ্চারা তো সব ছোট ছিল। হ্যাঁ, আমি ছোট ছিল। আমি আজের 33 বছর কাজ করছি দিদি। অনেক বছর হয়ে গেছে। হ্যাঁ, আমার অভিজ্ঞতাও নিশ্চয়ই অনেক বেড়ে গেছে। 33 বছর। আমার স্বামী মারা যাবার পরে 1 বছর যে আমি বাড়িতে ছিলাম, তারপরে কি করব, ওদের কিভাবে মানুষ করব। আর আমার মামারাও তো খুব গরিব ছিল, কি আমার স্বামীরও তো কিছু ছিল না, উনিও সেরকম একটা ভালো কাজ করতো না। কিন্তু এখন আপনার মনে শান্তি তো যে ছেলেমেয়েরা মানুষ হয়েছে? হ্যাঁ, বড় মেয়ের ঘরেও 2টো ছেলে মেয়ে, আমার মেজো মেয়ের ঘরেও 2টো ছেলে মেয়ে, ছোট মেয়ের ঘরেও 2টো ছেলে। ওদের সব সবাই খুব ভালো আছে। হ্যাঁ, আমার ছেলের ঘরেও 2টো ছেলে মেয়ে। আর ওরা সব মাধ্যমিক হয়ে গেছে, সব কেউ অনার্স নিয়ে পড়ছে। ভালো থাকবেন অলকাদি। 8 জন নাতি নাতনিকে নিয়ে তখন আনন্দ থাকা। হ্যাঁ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। স্টার্ট। যান যান যান, তাড়াতাড়ি যান। অলকাদির টাইম 54 সেকেন্ডস। দিদি, ভিভিল গ্লিসারিন সোপের তরফ থেকে এই সুন্দর সাবান আপনার। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছেন দেবযানী দি 20 পয়েন্টস। সেকেন্ড পজিশনে আছেন
মালাদি 15 পয়েন্টস। থার্ড পজিশনে আছেন অলকাদি 10 পয়েন্টস। ফোর্থ পজিশনে আছেন জ্যোতির্ময়ী 5 পয়েন্টস। এখানে আছে হচ্ছে বেতের চেয়ারের সেট, আছে ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, ওরিয়েন্ট জুয়েলার্স শুধুই হলমার্ক, আছে পুষ্পা ফার্নিচার তরফ থেকে মাল্টিপারপাস ক্যাবিনেট, পুষ্পা ফার্নিচার যত্নে থাকুক সবকিছু, আছে রাইস কুকার এবং আছে কাঁসার কড়াই, খুন্তি, বালতি, কলসি সবকিছু। দেবযানীদি, আপনি বলুন আপনার কোনটা পছন্দ? পুষ্পা ফার্নিচার। আচ্ছা, দেবযানীদির জন্য পুষ্পা ফার্নিচার তরফ থেকে মাল্টিপারপাস ক্যাবিনেট। মালাদি? রাইস কুকার। মালাদির পছন্দ রাইস কুকার। অলকাদি? কাঁসার বাসন। কাঁসার বাসন অলকাদির জন্য। জ্যোতির্ময়ী? সোনার হার। ওরিয়েন্ট জুয়েলার্স তরফ থেকে সোনার হার জ্যোতির্ময়ীর জন্য। এই রাউন্ডে হাই স্কোরার দেবযানীদি। ভিভেল গ্লিসারিন সোপের তরফ থেকে 1 বছরের জন্য গিফট হ্যাম্পার দেবযানীদি। ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে মিনিকেট চাল সকলের জন্য। প্রতিদিন ভালোবাসার জন্মদিন, প্রতি রাত আলো আসার সুপ্রভাত, অস্থায়ী একে দেয় অন্তরার অন্তমিল, সুর কথায় জন্ম নেয় গান হঠাৎ। প্রতিদিন ভালোবাসার জন্মদিন। আজকের আমাদের স্পেশাল গেস্ট রাঘব দা। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। বা আজকে বেশ সবাই কাকিমা জেঠিমারা এসছে, ভালো লাগছে, এরকম এপিসোডে আসেনি কখনো, ভালো লাগছে, থ্যাংক ইউ। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড, কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে একটি সুন্দর গিফট। প্রথম গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবেন লালম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। অনেকগুলো অক্ষর ঘোরাফেরা করছে, একটা অক্ষরে গিয়ে আটকে যাবে, সেই অক্ষরটা দিয়ে গান শোনাতে হবে। জ্যোতির্ময়ী? আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী। 5 পয়েন্টস। সঙ্গে লালম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। একটা গান সেকেন্ড প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। নাম রেখেছি বনলতা, যখন দেখেছি হয়তো বা সেই ক্ষণে তোমায় ভালোবেসেছি। নাম রেখেছি বনলতা, যখন দেখেছি হয়তো বা সেই ক্ষণে তোমায় ভালোবেসেছি। বনলতা কথা হইও না গো কুণ্ঠিতা, দ্বিধা থর থর মনেই তাই না এসেছি। নাম রেখেছি বনলতা, যখন দেখেছি হয়তো বা সেই ক্ষণে তোমায় ভালোবেসেছি। গানের কথা অনুযায়ী কি নাম রাখার কথা বলা হয়েছে? বলো জ্যোতির্ময়ী। বনলতা। একদম 5 পয়েন্টস। সঙ্গে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। 3 নম্বর গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে বেতের কর্নার র্যাক। অনেকগুলো রঙের ছবি এসছে, এমন একটা গান শোনাতে হবে যেটার মধ্যে রং শব্দটা আছে বা কোনো রঙের নাম দিয়েও গান গাইতে পারেন। বলো দেবযানীদি। লাল নীল সবুজেরই মেলা বসেছে। 5 পয়েন্টস। সঙ্গে বেতের কর্নার র্যাক। আমি একটা গান শুনি, এই গানটা আমার ফার্স্ট অ্যালবামের গান, অনেক পুরনো গান, শোন। শুধু নীল ঘন নীলই নীল সাজে সেজেছে যে মেয়ে, তার নীল চোখ দেখে মন যায় যে হারিয়ে। শুধু নীল ঘন নীলই নীল
নীল সাজে সেজেছে যে মেয়ে, ওই নীল চোখ দেখে মন যায় যে হারিয়ে। 4 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে সার্ভিং স্পুনের সেট। বনে নয় মনে মোর পাখি আজ গান গায়, এই ঝিরি ঝিরি হাওয়া দোলা দিয়ে যায়। গুনগুন গুনগুন ভ্রমরের ফাল্গুন ডাকে মনে আয় আয় আয়। বনে নয় মনে মোর পাখি আজ গান গায়, ঝিরি ঝিরি হাওয়া দোলা দিয়ে যায়। গুনগুন গুনগুন ভ্রমরের ফাল্গুন ডাকে মনে আয় আয় আয়। বনে নয় মনে মোর পাখি আজ গান গায়, বনে নয়। গানে কে গান গায়? বলো মালাদি। পাখি। একদম 5 পয়েন্টস, সঙ্গে সার্ভিং স্পুনের সেট। শেষ প্রশ্ন, যিনি উত্তর দেবেন তিনি হয়ে যাবেন আজকে এইচকে দত্ত সোনার দিদি, পেয়ে যাবেন এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার পেন্ডেন্ট। চোখের ছবি এসছে, তো এমন কোনো গান শোনান যেটার মধ্যে চোখ শব্দটা আছে, বা হিন্দিতে আঁখে, বাংলায় চোখ, আঁখি। বলো দেবযানী দি। চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না। 5 পয়েন্টস, সঙ্গে এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার পেন্ডেন্ট। নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। এই রাউন্ডে হাই স্কোরার দুজন, দেবযানী দি এবং জ্যোতির্ময় দি, দুজনেই 10 পয়েন্টস। আর দুজনের জন্যই রয়েছে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে ইলেকট্রিক কেটল। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড, সানফিস স্মাইলাইট প্রেজেন্টস কার দৌড় কত দূর। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন সানফিস স্মাইলাইটের তরফ থেকে গিফট হ্যাম্পার। প্রশ্ন উত্তরের রাউন্ড, আমি প্রশ্নগুলো পড়বো, মোট 8টা প্রশ্ন এই রাউন্ডে। সঠিক উত্তর প্রত্যেকটা প্রশ্নের জন্য 2 পয়েন্ট করে। প্রথম প্রশ্ন, কোন খাবার বাচ্চা বোঝায়? বলো জ্যোতির্ময় দি। গম। জ্যোতির্ময় দিকে বাদ দিয়ে বাকি 3 জন। কোন খাবার বাচ্চা বোঝায়? উত্তরটা ছিল হচ্ছে ছানা। ছানা একটা খাবার, আর ছানা মানে ছোট বাচ্চা। 2 নম্বর প্রশ্ন, বাংলা গানে অজপাড়া গায়ে থাকা পাখির নাম কি? বলো দেবযানী দি। টিয়া। 2 পয়েন্টস। 3 নম্বর প্রশ্ন, মুখে কি ফুটলে অনেক কথা বলা বোঝায়? বলো দেবযানী দি। বুলি। দেবযানী দিকে বাদ দিয়ে বাকি 3 জন। বলো জ্যোতির্ময় দি। খই। 2 পয়েন্টস। 4 নম্বর প্রশ্ন, প্রাচীন কালকে কোন আমল বলা হয়? বলো মালাদি। আদি যুগ। মালাদিকে বাদ দিয়ে বাকি 3 জন। বলো জ্যোতির্ময় দি। মান্ধাত্তা। মান্ধাতার আমল। 2 পয়েন্টস। 5 নম্বর প্রশ্ন, কোন পক্ষে পূর্ণিমা হয়? বলো দেবযানী দি। শুক্লপক্ষে। একদম 2 পয়েন্টস। 6 নম্বর প্রশ্ন, নৌকার কোন জিনিস জীবনে ছাড়তে নেই? বলো মালাদি। হাল।
একদম 2 পয়েন্টস। 7 নম্বর প্রশ্ন, কথায় বলে ধরাকে সরা জ্ঞান, ধরা মানে কি? বলো দেবযানী দি। পৃথিবী। 2 পয়েন্টস। 8 নম্বর প্রশ্ন, চলতি কথায় সব দোষ কার ঘাড়ে যায়? বলো জ্যোতির্ময় দি। নন্দ ঘোষ। একদম 2 পয়েন্ট, যত দোষ নন্দ ঘোষ। 8টা প্রশ্ন শেষ, আমাদের এই রাউন্ডে খেলা শেষ। দেখবো এবার স্কোর। এই রাউন্ডে ফার্স্ট পজিশন আছে দুজন, দেবযানী দি এবং জ্যোতির্ময় দি, দুজনেই 6 পয়েন্টস। সানফেস মারিলাইটের তরফ থেকে গিফট হ্যাম্পার দেবযানী দি এবং জ্যোতির্ময় দির জন্য। এই রাউন্ডে কি কি গিফট আছে বলছি, যার যেটা পছন্দ নেবেন। এখানে রয়েছে ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম, আছে কুকুমণি সিঁদুর ও আলতার তরফ থেকে পুজোর সামগ্রী এবং গিফট হ্যাম্পার, স্টিলের ক্যাসারোলের সেট, ননস্টিক কুকওয়্যারের সেট। দেবযানী দি কি নেবেন? ননস্টিক। ওকে, দেবযানী দির জন্য ননস্টিক কুকওয়্যারের সেট। জ্যোতির্ময় দি কি নেবেন? লাল বাবা চাল। ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম জ্যোতির্ময় দির। সেকেন্ড পজিশনে আছেন মালাদি, 2 পয়েন্টস। মালাদি কি নেবেন? পুজোর সময় খুকুমণি সিঁদুর ও আলতার তরফ থেকে পুজোর সামগ্রী এবং গিফট হ্যাম্পার মালাদির জন্য। ত্বকের সুরক্ষায় ব্যবহার করুন খুকুমণি সিঁদুর ও আলতা। নিয়ে নিচ্ছে একটি 4 মিনিট খুশির বিরতি, ফিরে আসছি ব্রেকের পর। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই সানফেস মারিলাইট, ভিভেল গ্লিসারিন সোপ এবং চার্মিস। কসমেটিক পার্টনার আইটেক্স ড্যাজলার, জুয়েলারি পার্টনার এইচকে দত্ত জুয়েলার্স, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং অলিভ অ্যালেন। আমার কস্টিউম স্পন্সর করেছে আজকে নন্দিনী জুয়েলারি, স্পন্সর করেছে শেখ ফ্যাশন জুয়েলারি। যিনি আজকে দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন এইচকে দত্ত জুয়েলার্স তরফ থেকে সোনার হার, মুখরোচক চাঁচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং ভিভেল গ্লিসারিন সোপের তরফ থেকে গিফট হ্যাম্পার। শুরু করছি আমাদের শেষ রাউন্ড, চার্মিস প্রেজেন্টস বুদ্ধিতে বাজিমাত। প্রথম প্রশ্ন চার্মিসের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবেন চার্মিসের তরফ থেকে গিফট হ্যাম্পার। পেঁপে, পেয়ারা, আনাজ, আমরা 3টে শব্দ পরপর দেখতে পাচ্ছি। পরপর শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে একটা শব্দ বানাতে হবে। এবার বলো জ্যোতির্ময় দি। পেঁয়াজ। বুঝিয়ে দিন। পেঁপের পয়কার, অন্তস্থায়কার, বর্গীর জ। 20 পয়েন্টস। সঙ্গে চার্মিসের তরফ থেকে গিফট হ্যাম্পার। দ্বিতীয় প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট এবং হ্যান্ড ব্লেন্ডার। তোমার বর, তার কাকা, তার একমাত্র ভাইজি তোমার কে? এবার বলো দেবযানী দি। আমার মেয়ে। বোঝান। আমার বর আমার হাজবেন্ড, হাজবেন্ডের কাকা মানে আমার খুব শ্বশুর, তার ভাইজি, তার ভাইয়ের ঝি মানে আমার মেয়ে। দেখে নিই উত্তরটা। আমার ননদ, আমার বর, তার কাকা, কাকার ভাইজি হচ্ছে আমার শ্বশুরের মেয়ে, কাকার ভাই তো শ্বশুর, আর তার মেয়ে ননদ। -10। 3 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে রোচক অ্যাগ্রো ভালোবাসা স্বাদের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং রুটি মেকার। রাশিচক্রে স্থান যার, বিশাল বড় মেলা, কর্ণযোগে তার ঘুমানোর পালা। কি বিষয় ধাঁধা? এবার বলো জ্যোতির্ময় দি। কুম্ভ। বোঝান। কুম্ভ মেলা, কুম্ভকর্ণ আর কুম্ভ রাশি। রাশি। 20 পয়েন্টস। সঙ্গে রোচক অ্যাগ্রো ভালোবাসা স্বাদের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং রুটি মেকার। 4 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে সারেগামা কারওয়া, যার মধ্যে রয়েছে অসংখ্য পুরনো দিনের গান। চন্দ্র সর্প সঙ্গে যার, নন্দী ভৃঙ্গি চেলা তার, বাদ্যযন্ত্র চেনা চাই, দেবতার সঙ্গে পাই।
এবার বলো জ্যোতির্ময়দি। ডমরু আর মহাদেব। জ্যোতির্ময়দি বলছেন ডমরু এবং মহাদেব। দেখা যাক। 20 পয়েন্টস, সঙ্গে সারেগামা কারবা। শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। সঠিক উত্তর দিলে গিফট পাবেন ঠাকুরের থালা বাসন। শেষ প্রশ্নের উত্তরের জন্য পাবেন 30 পয়েন্টস, কিন্তু যদি ভুল বলেন তাহলে 10-এর বদলে মাইনাস হবে 20। ছবিটা ক্লু, শূন্যস্থান পূরণ করতে হবে। 2টো অক্ষর দেওয়া আছে, নয় দয় রফলা আর লয় হর্ষ এসছে। ছবিটা ক্লু। এবার বলো জ্যোতির্ময়দি। চন্দ্রমুখী আলু। জ্যোতির্ময়দি বলছেন চন্দ্রমুখী আলু। যদি সঠিক হয় তবে 30 পয়েন্টস। দেখে নিই। 30 পয়েন্টস, সঙ্গে ঠাকুরের থালা বাসন। গোটা পর্ব জুড়ে আজকে দুর্দান্ত পারফরমেন্স জ্যোতির্ময়দি। আজকে দিদি নাম্বার 1 জ্যোতির্ময় মুখার্জি, 111 পয়েন্টস। এবার দিদির জন্য রয়েছে জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবেন জি বাংলা এবং সেনকো গোল্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার গিফট। 5টা শব্দ দিদি, 20 সেকেন্ড সময়। আমি যেরকম ভাবে পরপর আপনাকে বলবো, আপনি উল্টো দিক থেকে পরপর উত্তর দেবেন। আপনার সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। নকুলদানা, কোষাকুষি, তাম্রপত্র, পত্রপত্রিকা, গরম মশলা। গরম মশলা, পত্রপত্রিকা, তাম্রপত্র, কোষাকুষি, নকুলদানা। ভেরি গুড, খুব ভালো। জি বাংলা সেনকো গোল্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার হার জ্যোতির্ময়দির জন্য। দেবজয়ন্তী, এটা আপনার মেমেন্টো, এটা মালাদির মেমেন্টো, এটা অলকাদির মেমেন্টো। উইনারের ট্রফি জ্যোতির্ময়দির, সঙ্গে দিদি নাম্বার 1-এর ব্যাচ। এইচ.কে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার হার। মুখরোচক চ্যানেলের তরফ থেকে গিফট হ্যাম্পার। অলিভ অ্যালেনের তরফ থেকে গিফট হ্যাম্পার। সকলের জন্য এইচ.কে দত্ত জুয়েলার্সের তরফ থেকে গিফট ভাউচার। ভিভিল গ্লিসারিন সোপের তরফ থেকে 1 বছরের জন্য গিফট হ্যাম্পার। মি অমরের তরফ থেকে দিদি নাম্বার 1 কেক। সকলের জন্য মি অমরের তরফ থেকে গিফট হ্যাম্পার। নতুন করে শুরু করার জন্য দর্শন সুপার 3 আগরবাতির তরফ থেকে গিফট হ্যাম্পার। বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার। মিষ্টি মানেই বাঞ্ছারাম। বিদায় চাইছি সকলের কাছ থেকে। আশা করি আমাদের পর্ব আপনাদের ভালো লেগেছে। আগামীকাল দেখা হবে। ভালো থাকবেন।